সমুদ্রের লঞ্চ ঘাটে ভিড়বে। সেই পরিচিত মুখগুলো এক এক করে উঠে বসবে অত্যন্ত তৎপরতায়। লঞ্চের মুখে ভিড় করে দাঁড়িয়ে থাকবে অনেকে। সারেন ঘন্টি বাজিয়ে ডেকে দাঁড়ানো লোকগুলোকে নিচে নামাতে না পারলে লঞ্চ আটকে দেবে। আর তখন নিদারুণ বিরক্তিতে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে চেয়ে অস্ফুটে কেউ বলে উঠবে না, আচ্ছা মুশকিল তো। আমিও আমার যাতায়াতের পথের ধারে ব্যাকুল চোখে আর কাউকে খুঁজব না। আঁধার ঘন রাতের কালোয় অথবা দিনের আলোয় একান্ত নির্জনে চোখের জলে তার স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা করব। কিন্তু স্মৃতি কি সত্যিই মোছা যায়? জানি না। তবে আপন মনে পথ চলার কালে সাইকেল রিকশার তীব্র ভেপু শুনে আর কাউকে কখনো খুঁজব না আমি। অনেক লোকের ভিড়ে আর কেউ কখনো আমাকে তার দিকে তাকিয়ে থাকার প্রশ্রয় দেবে না। আমার জীবন থেকে বরাবরের জন্য হারিয়ে গেছে সে। জানতাম হারিয়ে যাবে, তবুও উৎসুক চোখ শাসন মানত না। ওকে দেখলেই ব্যাকুল আঁখি স্থির হয়ে যেত। কি আশ্চর্য সুন্দর রূপ! অত রূপ আমি কখনো দেখিনি। 19শে অঘ্রাণের নরম রোদ গঙ্গার বুকে লুটিয়ে পড়লেই আমার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। কেননা ওকে প্রথম দেখার দিন 19শে অঘ্রাণই ছিল। এই দিনটিকে তাই আজও আমি ভুলতে পারিনি। শীতের নরম রোদে পন্টুন ডেকে ওকে আমি দেখেছিলাম। আগুন রং, মাঝারি চেহারা, পরনে অতি সাধারণ একটি শাড়ি। সেই শাড়ির বাঁধন ছাপিয়েও রূপ ও যৌবন উপচে পড়ছিল। আমার মনে হলো ঠিক যেন একটি পদ্ম ফুল দিঘির বুকে ফুটে আছে। আমি অপলকে ওর দিকে তাকিয়েছিলাম। ওকে দেখা মাত্রই যেন আমার বুকের ভেতরটা কিরকম করে উঠল। ঠিক এই রকম একজনকেই যে এতদিন ধরে মনে মনে খুঁজছিলাম আমি। ওকে তাই খুব ভালো লাগলো আমার। মনে হলো আমার অন্তরে ওকে আমি চিরকালের জন্য প্রতিষ্ঠা করি। একসময় সেও দেখলো আমাকে, দেখে চোখ নামিয়ে নিল। লঞ্চ এলে লঞ্চে উঠল ও, আমার মুখোমুখি বসল। এবার আরো ভালো করে দেখার সুযোগ পেলাম। চাঁদপাল ঘাটে লঞ্চ ভিড়লে আস্তে করে নামল সে। তারপর কারো দিকে না তাকিয়ে নতমস্তকে লাইন ক্রস করে পথ পার হলো। যতক্ষণ ওকে দেখা গেল ততক্ষণ তৃষিত চোখে ওকে দেখতে লাগলাম। তারপর আমিও চলে গেলাম। বুঝলাম আমার জীবনের চরম সর্বনাশ প্রথম দেখাতেই হয়ে গেছে। ওকে আর কখনো আমি আমার মন থেকে মুছে ফেলতে পারবো না। এরপর থেকে কেমন যেন হয়ে গেলাম আমি। আমার প্রেমিক চোখ সবসময় ওকেই খুঁজে ফিরত। যেটিতে দাঁড়িয়ে প্রতিদিনই খোঁজার পালা চলতো আমার। শুধু বারেকের তরে একটু দেখার জন্যই পাগল হয়ে উঠতাম। কিন্তু আমি পাগল হলে কি হবে? ওর দেখা তো মিলতো না। তবু মন বলতো আসবে। যদি আমার মতো ওরও এটা যাত্রাপথ হয়, তবে একদিন না একদিন এ পথে আসতেই হবে ওকে। ক্রমে আমি অধৈর্য হয়ে উঠলাম। পরপর কয়েকদিন বিভিন্ন সময়ে এসেও যখন ওকে দেখতে পেলাম না, তখন ওর আশা ছেড়েই দিলাম। এমন সময় হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে ওর সঙ্গে দেখা হয়ে গেল। তবে আজও একা নয়, সঙ্গে ওরই মতো লাল টুকটুকে আরও একটি মেয়েও রয়েছে। দুজনে লাইনে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। আমিও এসে ওদের পেছনেই লাইনে দাঁড়ালাম। ওকে দেখে যে আমার কি আনন্দ হলো তা বলে বোঝাবার নয়। আমি ওর দিকে তাকিয়ে তন্ময় হয়ে গেলাম। ও রূপের ছাটায় আমার চোখ দুটি যেন ললিত হয়ে উঠল। কথা বলবার ফাঁকে ফাঁকে ও দেখলো আমাকে। একবার দুবার নয়, বারবার। সঙ্গের মেয়েটিও একবার আর চোখে আমাকে দেখল। তারপর লঞ্চ এলে ওপরে উঠে মুখোমুখি বসলাম। সেও আমার জীবনের এক স্মরণীয় দিন। সেই দিন থেকেই নিজের মনের সঙ্গে দারুণ বোঝাপড়া চলল আমার। কেবলই ভাবতে লাগলাম, এই যে প্রস্ফুটিত গোলাপ, এর কি কোনো ভ্রমর নেই? নিশ্চয়ই আছে। এই ফুল পাবার জন্য যে কেউ তার জীবনের যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকবে। ও
নিজেও হয়তো ওর মন প্রাণ সমর্পণ করে বসে আছে আর কারো কাছে। সেখানে আমি তো ওর জীবনে এক অবাঞ্ছিত অতিথি। তবু আমি এ ভুল করছি কেন? কেন ওকে এমন অন্ধের মতো ভালোবাসছি? এই কেনর উত্তর আমি আমার নিজের কাছেও পেলাম না। কি করেই বা পাবো? আমি যে তখন অতলে তলিয়ে গেছি। আমার মধ্যে তখন আমিই নেই। তাই ঠিক করলাম ওকে আমি আরও নিবিড় করে ভালোবাসবো। আমার জীবনের শেষ দিনটি পর্যন্ত আমার মন প্রাণ জুড়ে থাকবে ও। ওকে কখনো বিরক্ত করব না, ওর খুব কাছে যাব না। শুধু দূর থেকে দু চোখ ভরে দেখব আর ভালোবাসবো। তারপর যখন ওর বিয়ে হয়ে যাবে, তখন আমিও আমার পথ বেছে নেব। ও জানতেও পারবে না দূর থেকে আঁখির প্রদীপে আরতি করে ওকে আমি কতখানি ভালোবেসে নীরবে দুফোঁটা চোখের জল ফেলে বিদায় নিয়েছি। ওর সঙ্গে যে রোজই দেখা হতো তা নয়, কখনো হতো, কখনো হতো না। যখন হতো না তখন দীর্ঘদিন হতো না। তখন যে ও কোথায় ডুব দিত তা কে জানে। কিন্তু ওর সঙ্গে আমার দেখা না হওয়ার সেই দিনগুলি যে কিভাবে কাটতো তা শুধু আমিই জানি। ওকে দেখবার জন্য কখনো পরপর কয়েকটা লঞ্চ ইচ্ছে করেই ছেড়ে দিতাম। ভাবতাম এই বুঝি আসে, এই আসে। যেদিন আসতো সেদিন ইচ্ছে করেই আড়ালে সরে যেতাম, কেননা আমি যে ওকে চুরি করে দেখি তাও জানে। তাই বারবার ধরা পড়ে যাবার ভয়ে নিজেকে গোপন করবার চেষ্টা করতাম। তবে যেদিন ওকে দেখতে পেতাম সেদিন আমার সব কিছুই শুভ হতো, আর সারাটা দিন আমি পূর্ণতার আনন্দে কাটিয়ে দিতাম। কখনো আবার খুবই হতাশ হয়ে পড়তাম, বড় অসহায় মনে হতো নিজেকে। ভাবতাম কি লাভ এইভাবে আলেয়ার পিছনে ছুটে। আবার ভাবতাম নাই বা পেলাম ওকে, ওর মতো সুন্দরীকে ভালোবাসার মতো হৃদয় তো পেয়েছি, এই বা কম কিসে? সুখ না পাই, সুখের গরল ধারণ করবার মতো আধার তো আমার আছে। আমার এ দুটি চোখ তো ঠিক জিনিসটি খুঁজে নিতে ভুল করেনি। এই বিরক্তিকর বিষময় জীবনে আমার এই পৃথিবীবাসের দিনগুলিতে অবসর চিন্তায় মধুর বেদনা সঙ্গীয় স্মৃতিই তো আমার সব। এই পাওয়াও কি পরম পাওয়া নয়? ওর কথা আমি কাউকে বলিনি, বলবার চেষ্টাও করিনি। তবে ক্রমশ আমি ওর কাছে এমনভাবে ধরা পড়ে যেতে লাগলাম যে আমাকে দেখলেই ও এবং ওর সঙ্গিনী কথা বলতে গেলেও হঠাৎ নীরব হয়ে যেত। লঞ্চের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আর চোখে দেখত। লঞ্চে বসবার জায়গা না থাকলে ও নিজে থেকেই একটু সরে বসে আমি যেন ওর কত আপনার এমনভাবে আমাকে ওর পাশে বসবার সুযোগ করে দিত। আর তখনই আমি বুঝতাম আমার অন্তরের কান্না ওর কাছে গিয়ে ঠিকই পৌঁছেছে। আমার এই চুরি করে দেখাটাকে ও স্বাভাবিকভাবেই নিয়েছে, এমনকি আমার প্রেমকেও মর্যাদা দিয়েছে ও। একদিন ও একাই যাচ্ছিল, রিকশায় নয়, পায়ে হেঁটে। শীতের দিন, এই সময়টা ওরা হেঁটেই যেত, গ্রীষ্ম অথবা বর্ষাতে রিকশায়। জিটি রোড পার হতেই ওকে দেখতে পেলাম। এমন সময় একটা সাইকেল রিকশা এমনভাবে এসে পড়ল যে সেটাকে পাশ কাটাতে গিয়ে ওর দিকে ঝুঁকে পড়লাম আমি। আমার একটি হাত ওর হাতে ঠেকে গেল। ওকে ভাবলো তা আমি জানি না, ঘুরে তাকালো আমার দিকে, একেবারে সরাসরি চোখে চোখ রেখে দেখল। আমি সংকোচে চোখ নামিয়ে নিলাম। একবার ভাবলাম বলি আমি ইচ্ছে করে এমন করিনি, কিন্তু পারলাম না। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে সেটা, নাহলে কিছু বলতো অথবা রেগে যেত। ও কিন্তু কিছুই বলল না, কত সহজভাবে ব্যাপারটা মেনে নিয়ে আমার পাশে পাশেই চলতে লাগলো। আমিও অপরাধীর মতো ওর সান্নিধ্য নিয়ে পথ চলতে লাগলাম। ওর চলার গতি অতি ধীর, এত আস্তে চলে যে আমি ইচ্ছে করে ওর সঙ্গ ছাড়ব না ভেবেই চলার গতি কম করেও ওর থেকে এগিয়ে গেলাম। ও আমার অনেক পিছনে পড়ে রইল। এরপর একদিন এক গ্রীষ্মকালের কথা বলছি। প্রচণ্ড গরমে এবং কড়া রোদ্দুরের ঝাঁঝে প্রাণ যায় যায় করছে। তার উপর লঞ্চে সেদিন দীর্ঘ লাইন পড়েছিল। আমি যেমন ওকে খুঁজতাম,
ইদানিং ও তেমনই লঞ্চের লাইনে দাঁড়িয়ে চোখ দিয়ে আমাকে খুঁজত। আমি যে ওকে চাই এটা তো ও বুঝতে পেরেছে, কাজেই আমার প্রতি ওর স্নেহ বা মমতা আসবে নাই বা কেন? যাই হোক, সেদিন লাইনে দাঁড়িয়ে ওকে দেখতে না পেয়ে যখন মনে মনে পুড়ছি, তখন হঠাৎই ও এলো। আমার অনেক পেছনে ও দাঁড়ালো। একা নয়, ওরা দুজন, অর্থাৎ ও আর ওর সঙ্গিনী। সে কি প্রচণ্ড গরমের দিন তা বলে বোঝানো যাবে না। এই গরমে এবং আগুনের মতো রোদ্দুরের তাপে 1-8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা এক অসহ্য ব্যাপার। ওর মুখখানি রোদে যেন ঝলসে যেতে লাগলো। এমন সময় হঠাৎ আমার সমস্ত ধ্যান ধারণাকে চমকে দিয়ে লাইন ছেড়ে এগিয়ে এসে ও আমার ছাতার তলায় দাঁড়ালো। ও মেয়ে বলেই এইভাবে লাইন ব্রেক করায় কেউ কোনো আপত্তি করল না। ওর হাতের স্পর্শ আমার হাতে পেলাম। ওর শাড়ির প্রান্ত আমার অঙ্গকে বাতাসের আন্দোলনে বারবার ছুঁয়ে যেতে লাগলো। আর আমি আনন্দে নন্দিত হয়ে আমার নিজের গায়ে রোদ লাগিয়ে ওকে বেশি করে ছায়া দিতে লাগলাম। এমন সৌভাগ্য কি আর হবে? একেবারে লঞ্চে না ওঠা পর্যন্ত আমার ছত্রছায়াই রইল। তারপর লঞ্চে উঠে দুজনে মুখোমুখি বসলাম। আবেগের উচ্ছ্বাসে আমার মন তখন গঙ্গার ঢেউয়ের মতো নাচছে। ফেরার সময় আজ আবার দেখা হলো ওর সঙ্গে। একই লঞ্চে ফিরলাম। এপারে এসে লঞ্চ যাত্রীদের জন্য যে গুমটি ঘরখানি আছে, সেখানে দেখলাম একটি 10-12 বছরের ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আমাদেরই রোজের দেখা সহযাত্রিনী তার সেবা করছেন। ও আমি দুজনেই থমকে দাঁড়িয়ে তার সেবা দেখতে লাগলাম। অনেকক্ষণ দেখার পর যাবার জন্য ইতস্তত করছি, কিন্তু ওকে ফেলে একা যেতে ইচ্ছে করছিল না। ও বুঝি চাইছিল না। তাই একসময় ও আমার মুখের দিকে তাকালো। ভাবটা এই, আর কেন, এবার যাওয়া যাক। আমি এগোলাম, ও পায়ে পায়ে পিছু নিল আমার। সামান্য একটু ব্যবধান রেখে চলতে লাগলাম দুজনেই। তারপর জিটি রোডে এসে বেঁকে গেলাম দুদিকে। সেদিন অনেক রাত পর্যন্ত আমি ঘুমোতে পারলাম না। মনে মনে ওকে নিয়ে অনেক স্বপ্ন রচনা করলাম। ভাবলাম অনেক দিন তো হলো, কাল যদি দেখা হয় তো যেচেই আলাপ করব ওর সঙ্গে। ও নিশ্চয়ই অখুশি হবে না। আমার কথা বলার মধ্যে বিনয় মিশ্রিত শ্রদ্ধা এবং যথেষ্ট সৌজন্য থাকবে। কিন্তু কি বলে প্রথম কথা বলা শুরু করব তা কিছুতেই ভেবে পেলাম না। একটা লজ্জার ভাব যেন আমাকে আচ্ছন্ন করে ফেলতে থাকলো। অবশেষে ঠিক করলাম, কাল দেখাই হোক। তারপর যদি ওকে একা পাই, তাহলে যা হোক একটা কিছু বলে শুরু করব ওর সঙ্গে কথা বলা। ও যদি চায় তাহলে আলাপ মধুর হবে। ও যদি প্রত্যাখ্যান করে, দুঃখ পাবো না। ওর দেওয়া আঘাত আমি বুক পেতে নেব। আমি তো চাই ও আমাকে আঘাতের পর আঘাত করুক। ওর কাছে আঘাত পেয়ে আমি রাত্রিদিন ওর জন্য কাঁদি। কিন্তু আমার মনের আশা মনেই রয়ে গেল। পরদিন থেকে ওকে আর দেখতেই পেলাম না। ওকে না দেখে বিরহী যক্ষের মতো হয়ে উঠলাম আমি। আমার জীবনে ওকে পাওয়ার স্বপ্ন তো আমি দেখিনি। শুধু একটু চোখের দেখা, তাও দেখতে পাবো না। ভাগ্যের একই পরিহাস। তাই অফিস ছুটির পর কিংবা ছুটির দিনে শুরু হলো আমার খোঁজার পালা। অলিতে গলিতে, বড় রাস্তায়, সিনেমার শো ভাঙার পরে আমি উন্মাদের মতো ওকে খুঁজতে লাগলাম। কিন্তু না, যার নাম জানি না, ঠিকানা জানি না, কোথায় পাবো তারে? অনেক খুঁজেও তাই ব্যর্থ হলাম। বুঝলাম এতদিনে নিশ্চয়ই কারো ঘরণী হয়ে তার সুখের সংসার আলো করে আছে ও। এবার আমার নিজের জন্য কিছু একটা ভাবা উচিত। এরপরে প্রায় মাস 6 বাদে হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে ওর সঙ্গে দেখা হয়ে গেল। ও এখন অনেক বেশি সুন্দরী হয়েছে, আর যা ভেবেছিলাম তাও নয়। অর্থাৎ ও এখনো কারো হয়নি, সেই আগের মতোই আছে। হাতে রেক্সিনে বাঁধানো একটা খাতা, যাতে খুব ছোট্ট করে লেখা আছে ওর নাম। কি মিষ্টি, কি সুন্দর সেই নাম। আবার নতুন উদ্যমে ওর দিকে এগোবার চেষ্টা করলাম আমি।
এতদিন ও অপরের হয়ে গেছে ভেবে যেভাবে দুঃখ পেয়েছি, তার জন্য নিজেকে ধিক্কারও দিলাম। সত্যি কি ভুলই না করেছি। এর চেয়ে যদি ওর সঙ্গিনীর সঙ্গে আলাপ করে ওর খোঁজ নিতাম, তাহলে এতখানি হতাশায় ভুগতে হতো না। ওর সঙ্গিনীর সঙ্গে রোজই যখন দেখা হতো, তখন তো অসুবিধাও ছিল না কিছু। যাই হোক, ইতিমধ্যে আমি ওকে নিয়ে একটা গল্প লিখে ফেলেছিলাম। ওর নামটা জানার পর ওর নামে নামও দিয়েছিলাম গল্পটার। তারপর ঠিক করলাম, এবার যেদিন দেখা হবে সেদিন ওর সঙ্গে আলাপ করে এ কথা ওকে জানাবো এবং ওর নাম ব্যবহার করার অনুমতি নেব। ও নিশ্চয়ই আপত্তি করবে না। এই ভেবে সুযোগের আশায় রইলাম, কিন্তু সুযোগ আর আসে না। কিছুতেই একা পাই না ওকে। একদিন তাই মরিয়া হয়ে ঠিক করলাম, ওকে একা পাই না পাই ওর সঙ্গিনীর সামনেই ওর সঙ্গে কথালাপ শুরু করব। কিন্তু এমনই দুর্ভাগ্য, এই রকম স্থিরতার পরও কিছুদিন ওর দেখা পেলাম না। তারপর একদিন দেখা হলো, সেও অঘ্রাণ মাস। লঞ্চের সিটে ওরা দুজনে পাশাপাশি বসেছিল, আমিও বসেছিলাম একটু দূরে। লঞ্চ ওপারে ভিড়লে অনেক লোক নেমে যাওয়ার পর ওরা নামলে আমিও নামলাম। তারপর একেবারে হিতাহিত ভুলে এগিয়ে গেলাম ওর কাছে। কি করে যে গেলাম তা আজও ভেবে পাই না। এই জন্যই বলে, স্বাভাবিকভাবে যা হয় না তা জোর করে করতে নেই। সেদিনের সেই পাগলামি আজও আমার কাছে একটা লজ্জার স্মৃতি হয়ে আছে। আসলে ওকে ভালোবেসে আমি তখন মান, লজ্জা, ভয় সব কিছুই খুইয়ে বসেছিলাম। সত্যিই ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। আমি কাঁপা কাঁপা গলায় ওকে বললাম, আপনাকে একটা কথা বলবো। ওরা দুজনেই তখন থমকে দাঁড়িয়েছে। ওর সঙ্গিনী একটু গম্ভীর গলায় বলল, বলুন। আমি তখন না পারি এগোতে, না পারি পিছুতে। এই শীতেও আমি ঘামছি। সঙ্গিনী বলল, কি হলো, চুপ করে আছেন কেন? আমার মুখ দিয়ে তখন আর কথাটি সরছে না। কোনো রকমে বললাম, না থাক, আপনাদের হয়তো দেরি হয়ে যাচ্ছে। যদি অনুগ্রহ করে দুপুরের টিফিনের সময় হাইকোর্টের সামনে একবার আসেন তাহলে খুব ভালো হয়। আমার ধারণা ছিল ওরা হাইকোর্টেই কাজ করে, অথবা পাশাপাশি কোনো অফিসে, তাই ও কথা বলেছিলাম। ওর সঙ্গিনী বলল, না, দুপুরে সময় দিতে পারবো না, যা বলার এখনই বলুন। আমি বললাম, এখন বলা যাবে না, একটু ধীরে সুস্থে বলতাম। ও দেখলাম এবার একটু গম্ভীর হয়ে গেল। বলল, এমন কি কথা যে এখন বলা যাবে না? ওর সঙ্গিনী ওকে বলল, এই কি বলে শোন তো, আমি এগোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। উহ, কি গম্ভীর মেজাজের মেয়ে রে বাবা, যেন হৃৎকম্প ধরিয়ে দিয়েছিল। এবার একটু বুকে বল এলো আমার। ও দেখলাম একটু নরম হয়ে গেল। হয়তো আমি নার্ভাস হয়ে পড়েছি দেখে সঙ্গিনী চলে যেতেই বলল, এবার বলুন, কি বলবেন? আপনার দেরি হয়ে যাচ্ছে না তো? না, আমার দেরি হলেও ক্ষতি নেই, এখনই আমার হাতে সময় আছে। দুপুরে আমি একদম সময় পাই না। আমরা তখন কথা বলতে বলতে জেটি পার হয়ে রেল লাইন ক্রস করে বড় রাস্তায় এসে পড়েছি। আমার এমনই অবস্থা যে মনে হচ্ছে ওর কাছ থেকে পালাতে পারলে বাঁচি। কোনো দিকে নজর নেই, মাথা টলছে। রাস্তা পার হতে যাচ্ছি, হঠাৎ ও এক হাতে টান দিল আমায়। এ কি করছেন, দেখছেন না লরি আসছে? ও টান দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লরি সাঁ করে চলে গেল একেবারে আমার গা ঘেঁষে। যাই হোক, রাস্তা পার হয়ে হাইকোর্টের দিকে যে ফুটপাতটা আছে সেইখানে একটা বট গাছের নিচে দাঁড়ালাম। ও উদ্গ্রীব হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, এবার বলুন। আমার ঠোঁট দুটি কাঁপছে তখন। আমার অবস্থা বুঝে ও বলল, আপনার যা বলবার আপনি নির্ভয়ে বলুন, আমি কিছু মনে করব না। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আমি একটা গল্প লিখেছি, গল্পটা আপনাকে নিয়ে, আপনার নামেই নাম রাখতে চাই।
আপনার কি আপত্তি আছে? ও বিস্মিতভাবে অনেকক্ষণ আমার চোখ দুটোর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আপনি আমার নাম জানলেন কি করে? আপনার হাতে একদিন একটা খাতা দেখেছিলাম, তাইতে এক কোণে ছোট্ট করে লেখা ছিল আপনার নাম। আমি কিন্তু এ কথা বিশ্বাস করলাম না। আপনাকে বলতেই হবে, কিভাবে বা কার কাছে থেকে জেনেছেন আমার নাম? তাছাড়া হঠাৎ আপনি আমাকে নিয়েই বা গল্প লিখতে গেলেন কেন? আরও তো কত মেয়ে আছে। আমার তখনকার অবস্থা অনেকটা সেই ছুরির দায়ে ধরা পড়া গোছের। লজ্জায় অভিমানে চোখ দুটো যেন জলে ভরে আসছে। অতি কষ্টে বললাম, তাহলে কি আপনি অনুমতি দেবেন না? অথচ বিশ্বাস করুন, আমার কোনো বাজে ইচ্ছা নেই। শুধু আমি চাই আমার ওই লেখাটির মধ্যে আপনার নাম এবং স্মৃতিটুকু জড়িয়ে থাকুক। ও তখনও একভাবে আমার দিকে তাকিয়ে আমাকে বোঝবার চেষ্টা করছিল। আমি আবার বললাম, একই নামে তো কত মেয়ে আছে। আপনাকে না জানিয়ে কিছু লিখলে আপনি জানতেও পারতেন না। তবুও আমি চাই আপনি জেনে রাখুন আমি আপনাকে নিয়ে কিছু একটা করেছি। কিন্তু কি আপনি লিখছেন না লিখছেন তা না জেনে আপনাকে আমি অনুমতি দিই কি করে বলুন? সে কথা ঠিক, তবে আপনার মর্যাদায় লাগবে এমন কিছু আমি লিখিনি। তাছাড়া আপনার ক্ষতি হবে এমন কি কিছু করতে পারি? এরপর ও অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে আমাকে বোধহয় যাচাই করে নিল। তারপর এক সময় একান্ত আপনার জনের মতো মধুর হেসে বলল, আমার কোনো আপত্তি নেই, আপনাকে আমি অনুমতি দিলাম। আমার বুকের ভেতর থেকে যেন ভারী একটা বোঝা নেমে গেল। আমি তখন সকল কিছুর ঊর্ধ্বে উঠে গেলাম। এ কি দারুণ সৌভাগ্য আমার! যাকে আমি মন দিয়ে প্রাণ দিয়ে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছি, সে আমাকে তার কথা লেখার জন্য অনুমতি দিয়েছে। এ কি সত্যি? স্বপ্ন দেখছি না তো? আমি গদগদ হয়ে বললাম, সত্যি বলছেন আপনি? ও অনন্যা, ও তৃতীয় নয়ন দিয়ে আমার সবকিছু জেনে ফেলেছে। ও তাই খুব শান্তভাবে বলল, সত্যি সত্যিই আপনাকে আমি অনুমতি দিলাম। আমি সব বুঝতে পেরেছি। বেশ তো, এতেই যদি আপনি খুশি হন তা হন। ও তখন কেমন যেন লাল হয়ে উঠেছে, ঠিক গোলাপের মতো। আসলে ও তো অনেক আগেই বুঝেছে আমার অন্তরের কথা। তার উপর আজ পাগলের মতো অসহায় প্রেমিক আমি নিজেই ধরা দিয়েছি ওর কাছে। আমার প্রেম ওর আঙিনায় ফুলের সৌরভ নিয়ে ছড়িয়ে পড়েছে আজ, শুধু কুড়িয়ে নেবার অপেক্ষা। সে ফুল ও কুড়িয়ে নিল। অতি যত্নে আমার প্রেমার্ঘ সসম্মানে মাথায় তুলে রাখল সে। আমি ভাবতেও পারিনি আমাকে সে এত সহজে এইভাবে গ্রহণ করবে বলে। করবে নাই বা কেন? আমি তো অসৎ নই। ওকে ভালোবাসার পেছনে আমার কোনো স্বার্থও ছিল না। ওকে আমার জীবন সঙ্গিনী করবার মতো দুঃস্বপ্নও কখনো দেখিনি। আমি শুধু চেয়েছিলাম আমি যে ওর জন্য ধূপের মতো পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি, শুধু এইটুকুই ও জানুক। আজ আমি না বলতেই সে তা জেনে গেল। জানার পর দেখলাম কেমন যেন হয়ে গেল। আমার প্রতি মমতায় ওর দুটি আঁখি করুণ হয়ে উঠল, ঠোঁট দুটিও কেঁপে উঠল বারেকের তরে। ও বলেই এটা হলো। অন্য কেউ হলে হয়তো যাচ্ছে তাই ভাবে অপমান করতো আমাকে। এ কাজ তো পারে না। আমি বেশ বুঝতে পারলাম ওর বুকের ভেতরটা যেন হু করে উঠল। আমার জন্য ওর সমস্ত অন্তরটা কেঁদে উঠল। কেননা ও তো জানে আমি ওর যোগ্য নই। আমার পবিত্র প্রেমকে মাথায় তুলে রাখা যায়, কিন্তু আমাকে ওর চিরসাথী হিসাবে বেছে নেওয়া যায় না। ওর উজ্জ্বল ভবিষ্যৎ, ওর সুস্থ সুন্দর জীবন, ওর আভিজাত্যের কাছে আমি অতি দীন। তবু ও কোমল কণ্ঠে শুধালো আমাকে, আপনার নাম? আমি নাম বললাম। কোথায় থাকেন? তাও বললাম। বলতে বলতেই ফুটপাত ধরে আরও এগোতে লাগলাম। এই সময়টুকুর মধ্যে মধুর কথালাপে ওর আমাকে খুব ভালোভাবে জানা হয়ে গেল। তারপর বিদায় নেবার পালা। ও কিন্তু একবারের জন্য আমাকে চলে যাবার কথা বলল না।
পাছে আমি আঘাত পাই। তাই আমি ওকে মুক্তি দিলাম। বললাম, আজ আসি, আপনার অনেক দেরি করিয়ে দিলাম, লেট হলো তো খুব। ও তেমনই মধুর হেসে বলল, তা তো হলো, আজ আর কোনো কাজই হবে না, একটু বসে বাড়ি চলে যাব। সে কি? এর জন্য আপনি যেন কিছু মনে করবেন না। ধরুন যদি আজ নাই আসতাম। আমি অবাক হয়ে ভাবলাম, এত ভদ্র মানুষ হয়? ওর প্রতি আমার শ্রদ্ধা যেমন আরও বেড়ে গেল, তেমনি নিজের জন্য গর্ব হলো খুব। আমি যে ভুল করিনি, আমি যে ঠকিনি, সেই আনন্দেই ভরে গেলাম। এরপর সারাটা দিন এক অপূর্ব সুখে পুঞ্জ মেঘের মতো চারিদিকে ভেসে বেড়ালাম। আমার প্রেমের পূজা সার্থক হয়েছে। আজ আমি সিদ্ধি লাভ করেছি। সিদ্ধি লাভের পর যোগী যে প্রসন্নতা লাভ করেন, আমিও ঠিক সেরকমই প্রসন্নতা লাভ করলাম। ও ফুল তোলবার জন্য আমি তো কখনোই হাত বাড়াবো না। শুধু এর পরবর্তীকালে আমি ওর সঙ্গে কতখানি সৎ ও ভদ্র ব্যবহার করব, তাই নিয়ে মনে মনে প্রস্তুতি চালালাম। আমার প্রতি ওর ধারণা কখনোই যেন খারাপ না হয়। আমি ওর খুব কাছে থেকেও অনেক অনেক দূরে থাকব। বিকেলে ফেরার পথে আবার দেখা হলো ওর সাথে। দেখা হওয়া মাত্রই কেমন এক মিষ্টি হাসিতে ওর শঙ্খমুখ পরিব্যাপ্ত করে তাকালো ও আমার দিকে। সেই মুখমণ্ডল তখন যেন প্রেম ভালোবাসায় ঝলমল করছে। আমি অভিভূত হয়ে গেলাম। পায়ে পায়ে এগোলাম ওর দিকে। তারপর দুজনে পাশাপাশি চলতে লাগলাম। বললাম, আজ আপনি এতক্ষণ ছিলেন? কি আর করি, এসে যখন পড়েছি তখন একটু সকলের সঙ্গে গল্প করেই কাটালাম দিনটা। আপনার সঙ্গে যিনি ছিলেন, মানে আপনার ওই বান্ধবী, উনি বোধহয় খুবই ভুল বুঝেছেন আমাকে, তাই না? না না, তা কেন? তাছাড়া উনি তো আমার বান্ধবী নন, আমার দিদি। আমি একটু হলেই হোঁচট খেতাম। ছি ছি, না জেনে কি ভুলই না করেছি। সকালে দিদির সামনেই ওকে ডেকে ওই কথা বলতে যাওয়াটা কি দারুণ বোকামি হয়েছে, তা মনে হতে এই মাথাটা ঝিমঝিম করতে লাগলো। আমি বললাম, আপনি আমার সব অপরাধ ক্ষমা করুন, আমার মাথা ঠিক ছিল না। কেন যে উচ্ছ্বাসের বশে আপনাকে অযথা বিব্রত করলাম। ও হেসে বলল, তাতে কি, আমি তো কিছু মনে করিনি। তারপর আরও অনেক কথা হলো। কত যে কথা, তার শেষ নেই। অন্তরের সমস্ত কথা একদিনেই যেন উৎসমুখ থেকে নির্গত হতে লাগলো। সেসব কথা আর কিছুই আমার মনে নেই, কেননা আমি তখন অনুতাপে পুড়ছি, লজ্জায় মরছি। এরপর ওর দিদির সঙ্গে দেখা হলে তার সামনে দাঁড়াবো কি করে? পথ চলা এবং কথা বলা শেষ হলো জিটি রোডে এসে। ও নিজেই এবার মধুর হেসে আমার দিকে চেয়ে বিনয় মিশ্রিত গলায় বলল, আসি। আমার মুখ দিয়ে একটা কথাও সরল না, শুধু ঘাড় নেড়ে মনে মনেই বললাম, এসো। এরপর বেশ কয়েকদিন ওর সঙ্গে দেখা হয়নি। একদিন ওর দিদির সঙ্গে দেখা হলো। তার চোখে ক্রোধের আগুন, এমনকি সামান্য একটা অবজ্ঞার ভাবও লক্ষ্য করলাম। তারপর একদিন দেখা হলো ওর সঙ্গে। ও রিকশায় ছিল, তাই কথা হলো না। তবে ওর মিষ্টি মুখের মধুর হাসির এক টুকরো আমাকে উপহার দিয়ে গেল। আর একদিন ওদের দুজনকেই একসঙ্গে দেখলাম। সেদিন কিন্তু ও ফিরেও তাকালো না আমার দিকে। বুঝলাম দিদির জন্যই ও এইভাবে গুটিয়ে রেখেছে নিজেকে। মনটা খুব খারাপ হয়ে গেল। কেন যে সেদিন না জেনে অমন ভুল করলাম। এর চেয়ে একটু ধৈর্য ধরে একদিন ও যখন একা আসতো তখন দেখা করলে হতো। তাতে আর যাই হোক, ব্যাপারটা ওর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। এরও প্রায় মাসখানেক পরে আবার একদিন একা পেলাম ওকে। তবে সেদিন আরও আগের মতো নেই। আমার দিকে চেয়ে সামান্য একটু হাসলেও কেমন জানি এড়িয়ে যাওয়ার ভাব। পথ চলায় ওর সঙ্গ নেব বলে আমি এগিয়ে যাবার আগেই ও আমাকে এড়াবার জন্য একটা রিক্সা ডেকে নিল। এমন তো কখনো করেনি আগেও।
কোথাও যাবার জন্য ওর কি খুব তাড়া আছে, নাকি প্রত্যাখ্যান? মন কিন্তু বুঝতে পারে। ওর এই এড়িয়ে যাওয়াটা আমাকে অত্যন্ত ব্যথা দিল। সেদিন ও সত্যি সত্যিই আমাকে এড়িয়ে গিয়েছিল, আর সেই সঙ্গে ওর সঙ্গে আমার শেষ দেখা। তারপর বছরের পর বছর পার হয়ে গেছে। ও এখন কোথায়, কিভাবে, কত দূরে আছে জানি না। তবে ওর জন্য এখনো আমার খুব মন কেমন করে। ওর হয়তো আমাকে মনে নেই, আমি কিন্তু ওকে ঠিক আগের মতোই ভালোবাসি।